প্রথমেই জানিয়ে দিব, অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেল। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ডাক্তার ইউনুস প্রকাশ্যে হুঙ্কার দিয়ে সেনাপ্রধানকে বহিষ্কার করে দিলেন। খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধানের বাসভবন। ইইউ পর্যবেক্ষক দলের কাছে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। অবশেষে গুঞ্জনটাই যেন বাস্তবতার রূপ নিতে শুরু করেছে, এমনটাই দাবি করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি চাপা স্বরে ঘুরে বেড়াচ্ছিল, সেটি হঠাৎ করে বিস্ফোরণের মতো সামনে এসেছে। রাষ্ট্রের সর্বোচ্চ নৈতিক অবস্থান থেকে উঠে এসেছে এক কঠোর উচ্চারণ। আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি। আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? এই বক্তব্যের সূত্র ধরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে আলোচিত ফয়সালকে নাকি রাষ্ট্রীয় ক্ষমতার ছায়ায় আশ্রয় দেওয়া হয়েছে। বিশেষ করে দাবি করা হচ্ছে, সেনাপ্রধানের সরকারি বাসভবনে তাকে আত্মগোপনের সুযোগ করে দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো বিচারিক সত্য প্রতিষ্ঠিত হয়নি, তবুও প্রশ্নের তীর গিয়ে ঠেকছে রাষ্ট্রীয় নৈতিকতার কেন্দ্রে। ডাক্তার ইউনুসের নামে প্রচলিত বক্তব্যে এক গভীর হতাশা ফুটে ওঠে। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম, যেখানে খুনিরা রাষ্ট্রীয় ছাদের নিচে নিরাপদ থাকবে? এই প্রশ্ন শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি প্রজন্মের। যে প্রজন্ম ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা বিশ্বাস করেছিল এই রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক, মানবিক এবং জবাবদিহিমূলক। অভিযোগের ভাষা আরও কঠোর হয়ে ওঠে যখন বলা হয়, আপনি যখন একজন অভিযুক্ত খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন, তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই বাক্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। কেউ একে সাহসী সত্য উচ্চারণ বলছেন, কেউ আবার একে বিপজ্জনক রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন। এই প্রেক্ষাপটে এক সাংবাদিক প্রশ্ন তোলেন, সেনাপ্রধানকে যদি বহিষ্কার করা হয়, তাহলে কি সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়বে না? রাষ্ট্রের নিরাপত্তা কি তখন ঝুঁকির মুখে পড়বে না? এই প্রশ্নটি বাস্তব এবং সংবেদনশীল। কিন্তু এর জবাবে যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড়। এই কথার ভেতরে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক দর্শন। রাষ্ট্র কি কেবল একটি কাঠামো, নাকি জনগণের নৈতিক প্রত্যাশার প্রতিচ্ছবি? যদি রাষ্ট্রীয় কাঠামো জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায়, তাহলে কোনটি অগ্রাধিকার পাবে? ডাক্তার ইউনুসের কথিত বক্তব্য অনুযায়ী সেনাপ্রধানকে সম্মানের সঙ্গে পদত্যাগের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, অন্যথায় তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথাও নাকি জানানো হয়। সিদ্ধান্ত আপনার। এই বাক্যটি যেন ক্ষমতা ও দায়বদ্ধতাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল প্রতিষ্ঠানকে। হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ এখানে শুধু একটি অপরাধ নয়, বরং একটি প্রতীক। এটি হয়ে উঠেছে সেই রক্তাক্ত দাগ, যা রাষ্ট্রের বিবেককে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যদি সত্যিই কোনো অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রীয় আশ্রয়ে থেকে থাকে, তাহলে সেটি কেবল একজন খুনিকে রক্ষা করার অভিযোগ নয়, বরং পুরো বিচার ব্যবস্থার ওপর এক ভয়ঙ্কর আঘাত। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছিল, তাদের আত্মত্যাগের অর্থ কী ছিল? ছাত্র জনতা কি রাস্তায় নেমেছিল খুনিদের পুনর্বাসনের জন্য, নাকি বিচার নিশ্চিত করার জন্য? এই প্রশ্ন এখন প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের করিডর পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। সমর্থকরা বলছেন, এই কঠোর অবস্থান রাষ্ট্রকে শুদ্ধ করার প্রয়াস। সমালোচকরা বলছেন, এটি প্রতিষ্ঠান বিরোধী এক বিপজ্জনক দৃষ্টান্ত। সত্য হয়তো এই দুইয়ের মাঝামাঝি কোথাও। একটি বিষয় অবশ্যই স্পষ্ট, এই অভিযোগ ও গুঞ্জন সত্য হোক বা মিথ্যা, এগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর সংকেত দিচ্ছে।
সংকেতটি হল মানুষ আর অন্ধভাবে বিশ্বাস করতে চায় না, তারা প্রশ্ন করছে, তারা জবাব চায়, তারা ন্যায় দেখতে চায়। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল স্বচ্ছ তদন্ত, স্বাধীন বিচার এবং রাজনৈতিক হিংসার ঊর্ধ্বে উঠে সত্য উদ্ঘাটন। কারণ যদি ন্যায় প্রতিষ্ঠিত না হয় তাহলে গুঞ্জনই একদিন ইতিহাস হয়ে যাবে, আর ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। নির্বাচনের মাঠ যত ঘনিয়ে আসছে ততই অভিযোগ, পাল্টা অভিযোগ ও অনাস্থার ভাষা স্পষ্ট হয়ে উঠছে। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮ এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার অভিযোগগুলো শুধু ব্যক্তিগত নিরাপত্তা বা প্রচারণা প্রতিবন্ধকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনের ভূমিকা এবং ক্ষমতাসীন প্রভাবের দিকেও প্রশ্ন তুলেছে। গত রোববার ২৬ জানুয়ারি ইইউ নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল ঢাকা ৮ আসনের সার্বিক নির্বাচনী পরিবেশ পর্যালোচনার অংশ হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে সাক্ষাৎ করে। এই বৈঠক সূত্রে জানা যায় তিনি শুরুতেই নির্বাচন কমিশনের ওপর অস্থাহীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন। ইইউ পর্যবেক্ষক দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, তরুণ প্রার্থী হিসেবে তিনি কি কোনো বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা। জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বয়স বা নতুন মুখ হওয়াই তার প্রধান সমস্যা নয়, বরং রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক আচরণই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়, যা নির্বাচনী সহিংসতারই একটি রূপ। এই ঘটনার পেছনে কারা জড়িত এমন প্রশ্নের উত্তরে পাটোয়ারি জানান, এখনও পর্যন্ত নির্দিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না, বরং তার দাবি একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। পাটোয়ারির ভাষ্য অনুযায়ী হাদি যখন প্রচারণা চালাচ্ছিলেন তখনও তার উপর একইভাবে আক্রমণাত্মক আচরণ করা হয়েছিল। এই প্রসঙ্গ টেনে এনে পাটোয়ারি ইঙ্গিত দেন এটি পরিকল্পিত ভীতি সৃষ্টির কৌশল হতে পারে। নির্বাচনী পরিবেশ নিয়ে ইইউ পর্যবেক্ষকদের এক প্রশ্নে পাটোয়ারি আরও কঠোর ভাষায় বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো ভরসা নেই। তার দাবি, বর্তমান নির্বাচন কমিশন কার্যত শেখ হাসিনার আমলে প্রণীত ও চর্চিত পদ্ধতিতেই চলছে। কমিশনের আচরণে কাঙ্ক্ষিত সংস্কার বা নিরপেক্ষতার ছাপ নেই বলেও অভিযোগ করেন তিনি। পাটোয়ারির অভিযোগ অনুযায়ী নির্বাচন কমিশন ক্ষমতা ও অর্থের প্রতি একপেশে আচরণ করছে। তিনি বলেন, যেসব প্রার্থীর পেছনে রাষ্ট্রীয় প্রভাব ও বড় অঙ্কের অর্থ রয়েছে, কমিশনের আচরণ তাদের ক্ষেত্রে তুলনামূলক নমনীয়। অন্যদিকে বিরোধী বা বিকল্প ধারার প্রার্থীরা ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি মন্তব্য করেন। বৈঠকের এক পর্যায়ে নাসির উদ্দিন পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলেন। তিনি বলেন, মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় দুটি সরকারি সংস্থার কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে বলা হচ্ছে। পাটোয়ারির দাবি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীরা ব্যক্তিগতভাবে এতে অনিচ্ছুক হলেও প্রশাসনিক চাপের কারণে র্যালি ও সভায় উপস্থিত থাকতে বাধ্য হচ্ছেন। পাটোয়ারির ভাষায়, সরকারি কর্মচারী যদি কোনো প্রার্থীর পক্ষে রাস্তায় নামেন তাহলে নির্বাচন আর প্রতিযোগিতামূলক থাকে না, এটি সরাসরি আচরণবিধি লঙ্ঘন। এই অভিযোগের বিষয়টি তিনি ইইউ পর্যবেক্ষকদের কাছে লিখিত ও মৌখিকভাবেই উভয়ভাবেই তুলে ধরেছেন বলে জানা গেছে। ইইউ পর্যবেক্ষক দল পাটোয়ারির অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনে এবং বিষয়গুলো নথিভুক্ত করে, তবে তারা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি। পর্যবেক্ষক দলের দায়িত্বশীল সূত্র জানায়, সব পক্ষের বক্তব্য শোনার পর তারা একটি সামগ্রিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা ৮ আসনে এই ধরনের অভিযোগ নতুন নয়, তবে এবার অভিযোগগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে আনায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। তাদের মতে, প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের যে অনাস্থা রয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য তা আবারও সামনে নিয়ে এসেছে। সমর্থকদের মতে, পাটোয়ারি একজন তরুণ প্রার্থী হিসেবে ঝুঁকি নিয়েই সত্য কথা বলছেন। তারা বলছেন, এই অভিযোগগুলো উপেক্ষা করা হলে নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে প্রতিপক্ষ শিবির থেকে এসব অভিযোগকে রাজনৈতিক কৌশল ও ভোটের মাঠে দুর্বলতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে ইইউ পর্যবেক্ষকদের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ শুধু একটি আসনের প্রতিযোগিতার চিত্র নয়, বরং দেশের সামগ্রিক নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থার সংকটকেই তুলে ধরছে। এখন দেখার বিষয়, এই অভিযোগগুলোর কোনো দৃশ্যমান প্রতিফলন পর্যবেক্ষক দলের প্রতিবেদনে আসে কিনা এবং নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা। কারণ শেষ পর্যন্ত একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে শুধু ভোট গ্রহণের ওপর নয়, বরং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত আচরণের ওপর।